ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা পড়ব অ্যাটমিক স্ট্রাকচার এর একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো বোরের যে পরমাণু মডেল ছিল তার কিছু অ্যাপ্লিকেশন। বোরের অ্যাটমিক মডেল যে আমরা পেয়েছিলাম সেখানে কি দেখেছিলাম না, একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যার ধরো অ্যাটমিক নাম্বার আমি ধরে নিতে পারি জেড, এবং তার চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কি করছে না, ঘুরছে। তো আমরা বোরের অ্যাটমিক মডেল অ্যাপ্লাই করে কি করতে পারি না, হাইড্রোজেন লাইক অ্যাটম মানে যেখানে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম, তাদের ক্ষেত্রে আমরা যেমন এনতম কক্ষপথের ব্যাসার্ধ বা রেডিয়াস বা কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনের যে বেগ বা ভেলোসিটি, সেটা কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি বোরের পরমাণু মডেলের সাহায্যে। তো আমরা ধরে নিতে পারি, ধরো যে এনতম কক্ষপথে যদি আমি ব্যাসার্ধ বার করতে চাই, যেমন আর এন, যে তার যে এক্সপ্রেশন দাঁড়ায়, থিওরিটিক্যালি আমি তার এক্সপ্রেশন দেখাতে পারি আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, যেখানে এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এবং এন এর ভ্যালু আমরা জানি কে কক্ষের ক্ষেত্রে হচ্ছে এন এর ভ্যালু 1 হয়, এল কক্ষের ক্ষেত্রে এন এর ভ্যালু 2 হয়, এক্সেট্রা এক্সেট্রা। এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, 4 পাই, এম হচ্ছে ইলেকট্রনের মাস, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ যে অ্যাটমটা আমরা নিচ্ছি তার পারমাণবিক সংখ্যা, অর্থাৎ কটা প্রোটনস আছে, আর ইলেকট্রন হচ্ছে কি ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো দেখো আমরা প্রথমে কি করেছি, যে হাইড্রোজেন অ্যাটমের ধরে নিচ্ছি আমরা একটা হাইড্রোজেন অ্যাটম নিয়েছি, তার প্রথম কক্ষের ব্যাসার্ধ R1 ভ্যালু ক্যালকুলেট করার চেষ্টা করেছি। সেখানে ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি যে R1 এর ক্ষেত্রে হাইড্রোজেন অ্যাটমের যে R1 ভ্যালু হবে হাইড্রোজেন অ্যাটমের, তার ক্ষেত্রে দেখো n ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 1, কারণ আমরা নাম্বার অফ প্রোটন হাইড্রোজেনে কিন্তু 1, এনও 1, তাহলে R1টা আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু 0.529 আর্মস্ট্রং ভ্যালু দাঁড়াচ্ছে। তো এখান থেকে আমরা R1 এর ভ্যালু ক্যালকুলেট করলাম। তো এই R1 এর ভ্যালু ক্যালকুলেট করার পর আমাদের সুবিধে কী হলো না, এর ফলে আমরা হাইড্রোজেন লাইক যে কোনো সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, যেমন সেটা হিলিয়াম 2+ হতে পারে, লিথিয়াম 2+ হতে পারে বা বেরিয়াম 3+ হতে পারে, তাদের ক্ষেত্রে আমরা এনতম যে কক্ষপথ তার রেডিয়াস বা ব্যাসার্ধ কিন্তু আমরা নির্ণয় করতে পারি। সেটা দাঁড়াচ্ছে দেখো RN, এই যে আমরা এখানে গোল করে যে দেখিয়েছি এই অংশটার ভ্যালুই কিন্তু আমরা এখানে R1টা পাচ্ছি, যেটার ভ্যালু দাঁড়াচ্ছে 0.529 আর্মস্ট্রং। তাহলে RN দাঁড়াচ্ছে 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড আর্মস্ট্রং, যেখানে এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর জেড হচ্ছে কিনা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ প্রোটনস। তো এইভাবে আমরা কি করতে পারি না, হাইড্রোজেন লাইক সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। সিমিলারলি আমরা কি করতে পারি, এরকম সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা এনতম কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনের যে ভেলোসিটি বা বেগ দাঁড়ায় সেটার এক্সপ্রেশনও কিন্তু পাই। তাহলে ভিএন ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এনএইচ। আমি যদি এন ইকুয়াল টু 1 ধরি বা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, তাহলে জেড ইকুয়াল টু 1 হবে, তার ভ্যালু দাঁড়াচ্ছে V1 দাঁড়াচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 2.18 ইন্টু 10⁶। সিমিলারলি দেখো এখানে এই সিস্টেমটার ক্ষেত্রে এই সিস্টেমটা ডিভাইডেড বাই এটার ভ্যালু দাঁড়াচ্ছে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। সেখান থেকে ভিএন এর যে ভ্যালু দাঁড়াচ্ছে এনতম কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনের যে ভেলোসিটি দাঁড়াচ্ছে, তাহলে সেটার এক্সপ্রেশন দাঁড়াবে ভিএন ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড বাই এন মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা কিন্তু এনতম কক্ষপথে থাকাকালীন কোনো ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে যে দূরত্ব অর্থাৎ রেডিয়াসটা এবং সাথে ওই ইলেকট্রনের ভেলোসিটিও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এবার তোমাদের একটা প্রবলেম দিলাম যে তোমরা হিলিয়াম প্লাস আয়নের সেকেন্ড অরবিটের অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ এবং বেগ নির্ণয় করো। এটা তোমাদের একটা প্রবলেম দিলাম। তাহলে দেখো তাহলে তোমরা কিভাবে নির্ণয় করবে, আমরা আগে যে পূর্বে যে ফর্মুলাটা দিয়েছি সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু তুমি নির্ণয় করতে পারবে। কারণ আমরা এখানে বলতে পারি যে না RN এর ক্ষেত্রে 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড হয়, তাই আমি R2 যখন বসাবো, মানে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমরা হিলিয়ামের ক্ষেত্রে জানি অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা কিন্তু 2, তাহলে আমি জেড এর জায়গায় 2 বসিয়ে দিতে পারবো, এবং দ্বিতীয় কক্ষপথ বলে কিন্তু আমি এন এর জায়গায় 2 বসিয়ে দিলাম, অর্থাৎ এন ইকুয়াল টু 2। তাহলে এগুলো বসিয়ে দেখা যাচ্ছে যে R2 দাঁড়াচ্ছে 1.058 আর্মস্ট্রং। তেমনই দ্বিতীয় কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনটি যে ভেলোসিটি দাঁড়াবে সেইভাবে তার এক্সপ্রেশনটা হচ্ছে আমরা জানি 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড বাই এন, জেড এর ভ্যালু এন এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে আলটিমেটলি দাঁড়ালো 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড V2। এটা কার ক্ষেত্রে দাঁড়ালো, হিলিয়াম প্লাস আয়নও হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের মতো 1 ইলেকট্রন সিস্টেম। তো এইভাবে আমরা বোরের থিওরির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে এর রেডিয়াস এবং ভেলোসিটি নির্ণয় করতে পারবো।
এবার আমরা দেখব যে বোর থিওরি অ্যাপ্লাই করে কি করে হাইড্রোজেন লাইক অ্যাটমের আমরা এনতম কক্ষপথের শক্তিমাত্রা নির্ণয় করব, অর্থাৎ এনার্জি ক্যালকুলেট করব। তো থিওরিটিক্যালি আমরা একটা এক্সপ্রেশন পাই এনতম কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনের যে এনার্জি ইএন হবে -2π² mz² e⁴ ডিভাইডেড বাই n² h²। এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যদি আমি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রথম কক্ষে থাকাকালীন ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেট করি তাহলে সেটা দাঁড়ায় -13.6 ইলেকট্রন ভোল্ট। আমরা জানি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে n = 1 z = 1। তাহলে আমরা একইভাবে দেখলাম যে যদি এই যে আমি গোল করা অংশটা দেখালাম, সেই গোল করা অংশটা ভ্যালু দাঁড়াচ্ছে কত না -13.6। তাহলে আমরা সংক্ষেপে এনতম কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনের যে এনার্জি এক্সপ্রেশন ইএন হাইড্রোজেন লাইক সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে সেটা দাঁড়াচ্ছে ইএন = -13.6 × z² ডিভাইডেড বাই n²। জেড হচ্ছে আমরা জানি অ্যাটমিক নাম্বার এবং এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবং এই যে ফর্মুলাটা সেটা প্রযোজ্য হবে হিলিয়াম প্লাস লিথিয়াম 2+ আয়নের ক্ষেত্রে। এবার দেখো এনার্জির যে এক্সপ্রেশনটা রয়েছে সেখানে কিন্তু একটা ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। এই নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেশন করে না? নেগেটিভ সাইনে ইন্ডিকেট করে যে এটা ইলেকট্রনের পরমাণুর মধ্যে থাকাকালীন স্টেবিলিটিটা নির্দেশ করে, তার স্থায়িত্ব নির্দেশ করে। অর্থাৎ যদি আমি ওই ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমার অত পরিমাণ এনার্জি লাগবে। যেমন E1 ভ্যালু আমরা দেখছি -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এনতম কক্ষপথে অর্থাৎ এনতম কক্ষপথ মানে আমি যদি কে কক্ষপথ থেকে একটা মাত্র ইলেকট্রনকে সরিয়ে নিয়ে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে 13.6 ইলেকট্রন ভোল্ট কিন্তু আমাকে এনার্জি আমাকে অ্যাপ্লাই করতে হবে, তবে আমি নিয়ে যেতে পারবো। এখানে আরেকটা তোমরা দেখো যে ইএন কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু n²। এনার্জি ভ্যালুগুলো যদি আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দেখো ক্যালকুলেশন করি E1, E2, E3, E4, E5 আমরা এখানে ক্যালকুলেশন করছি। আমরা যদি দুটো এনার্জির মধ্যে গ্যাপ আমরা দেখতে চাই, এখানে দুটো এনার্জির মধ্যে গ্যাপ, তাহলে আমরা দেখব যে যত আমার এনের ভ্যালু বাড়তে থাকে তাহলে দুটো এনার্জি লেভেলের মধ্যে যে গ্যাপ সেটা কিন্তু আমার কমতে থাকবে। দেখো ধীরে ধীরে কিন্তু দেখো ভ্যালুগুলো যদি আমরা মাইনাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে ওদের মধ্যে কিন্তু যে ভ্যালুগুলো দুটো এনার্জি লেভেলের মধ্যে ভ্যালু ধীরে ধীরে কমছে। কিসের সাথে সাথে না, যত এনের ভ্যালু বাড়ছে। তাহলে কি হয় না, একটা টাইমে এমন আসবে যে দুটো এনার্জি লেভেলের মধ্যে কিন্তু গ্যাপ কিন্তু একদম থাকবেই না, প্রায় একটা কন্টিনামের সৃষ্টি হবে। দেখো একটা কন্টিনামের সৃষ্টি হবে এবং এনের ভ্যালু যত বাড়বে, মানে এনের ভ্যালু যদি ইনফিনিটিভ হয়, মানে অসীম দূরত্বে যদি কোনো ইলেকট্রন থাকে নিউক্লিয়াস থেকে, তাহলে কিন্তু তার এনার্জি হবে কিনা 0। অসীম দূরত্বে যদি, তার মানে নিউক্লিয়াস থেকে যত দূরে ইলেকট্রন যাবে, মানে যদি ইনফিনিটিভ দূরত্বে অনেক দূরত্বে ইলেকট্রন চলে যায় তাহলে তার কিন্তু সেক্ষেত্রে ইলেকট্রনের এনার্জি কিন্তু আমার দাঁড়াবে 0। এবার আমরা বোর থিওরির সাহায্যে কীভাবে রিডবার্গ কনস্ট্যান্ট ক্যালকুলেট করা যায় সেটা আমরা দেখব। আমরা যে রিডবার্গ কনস্ট্যান্ট কোথায় পেয়েছিলাম না, আমরা হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রার যে এম্পিরিক্যাল ফর্মুলা পেয়েছিলাম, যে হাইড্রোজেনের যে অ্যাটমিক স্পেকট্রা ছিল তার এম্পিরিক্যাল ফর্মুলা কিন্তু আমরা রিডবার্গ কনস্ট্যান্টটা পেয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম হাইড্রোজেন যদি কোনো উচ্চতর শক্তির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির কক্ষপথে যদি আসে তাহলে কি করবে, সে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বা নির্দিষ্ট কম্পাঙ্কের শক্তি বিকিরণ করবে, যেটাই আমরা কি দেখতে পারবো স্পেকট্রাল লাইন হিসেবে কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাবো। তো এখানে আমরা ক্যালকুলেশন করার জন্য ধরে নিলাম একটা ইলেকট্রন যেটা n2 হায়ার এনার্জি অরবিট থেকে লোয়ার এনার্জি অরবিট n1-এ এসছে এবং তার ফলে নিউ কম্পাঙ্কের বিকিরণ কিন্তু সে দিয়েছে। তো এর ফলে আমরা জানি যে যেহেতু বোরের যে এক্সপ্রেশন ছিল সেখান থেকে আমরা জানি এইচ নিউ, অর্থাৎ এই যে দুটো লেভেল n1 এবং n2 দুটো লেভেলের মধ্যে যে এনার্জির ডিফারেন্স হচ্ছে সেটা এইচ নিউ। আবার EN2 যেহেতু আমরা এনার্জি এক্সপ্রেশন থেকে বোরের থিওরি থেকে এনার্জি এক্সপ্রেশন যেটা পেয়েছি EN2-র ভ্যালু হচ্ছে এটা এবং E1-এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে দুটো n2 লেভেলের এনার্জি যে আর n1 লেভেলের যে এনার্জি এটা হচ্ছে তাদের ডিফারেন্স। তো এইভাবে দাঁড়ালো, আমি এখানে কমন নিয়ে নিলাম 2π² me⁴ ডিভাইডেড বাই h², তাহলে ব্র্যাকেটে দাঁড়ালো 1/n1² - 1/n2²। আর এখানে যে নিউটা ছিল, নিউটা এখানে রইলো এবং এইচটাকে তলায় নিয়ে আসলাম, এটা h³ হিসেবে দাঁড়ালো। এবং c/ল্যামডা, ল্যামডা মানে এখানে হচ্ছে কিন্তু আমরা কি দেখব না, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। আর c জানি আমরা আলোর বেগ, নিউজ জায়গায় দাঁড়ালো কিনা c/ল্যামডা এবং সিটাকে আমরা তলায় এক্সপ্রেশনে নিয়ে আসলাম, 1/ল্যামডার ভ্যালু দাঁড়ালো এটা। 1/ল্যামডা মানে আমরা কিন্তু জানি হচ্ছে ওয়েভ নাম্বার বা নিউ বার দিয়ে আমরা এটা এখানে দেখাচ্ছি। এবং এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটি কিন্তু RH বা রিডবার্গ কনস্ট্যান্ট
হিসেবে আমরা দেখতে পাবো। এবং আরএইচে যে এক্সপ্রেশনটা পেলাম, আরএইচে যে এক্সপ্রেশন পেলাম সেগুলো ক্যালকুলেট করে আরএইচের যে ভ্যালু দেওয়া হলো সেটা 109737 সেন্টিমিটার ইনভার্স। আমি এই ভ্যালুগুলো পুট করে এই ভ্যালুটা পাচ্ছি, MECH এর ভ্যালু পুট করে কিন্তু এখানে আমরা পাচ্ছি। এবং এক্সপেরিমেন্টাল যে ভ্যালু দেখা গেছে রিডবার্গ কনস্ট্যান্টে তার সাথে দেখো অনেক কাছাকাছি কিন্তু মিলে গেছে। তার মানে যে রিডবার্গ কনস্ট্যান্টটা যে আগে ভ্যালুটা যে বার করা হয়েছিল সেটা একদম সত্যি ছিল। তো এইভাবে আমরা বোর তত্ত্ব অ্যাপ্লাই করে যেমন রিডবার্গের যে সমীকরণ এম্পিরিক্যাল ফর্মুলাটা যেমন আমরা পাই, একইভাবে তার রিডবার্গ কনস্ট্যান্টের মানও কিন্তু আমরা এখানে নির্ণয় করতে পারছি। এবার আমরা দেখব যে বোর থিওরি অ্যাপ্লাই করে আমরা কিভাবে হাইড্রোজেন পরমাণুর আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব কিন্তু আমরা গণনা করতে পারি। এবার হাইড্রোজেনের আয়নন বিভব যে সংজ্ঞা রয়েছে সেটা কি বলছে না, হাইড্রোজেন পরমাণুর গ্যাসীয় অবস্থায় আমরা জানি হাইড্রোজেনের কটা ইলেকট্রন রয়েছে, একটাই ইলেকট্রন রয়েছে, সেটা কে কক্ষ, মানে n=1 এর কক্ষ। এবং সেখান থেকে যদি হাইড্রোজেনের ওই ইলেকট্রনকে আমরা অসীম দূরত্বে নিয়ে যেতে চাই তাহলে আমাকে যে পরিমাণ শক্তি আমার প্রয়োগ করতে হবে তাকেই কিন্তু আমরা বলবো আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। তাহলে দেখো আমি এখানে n1 হচ্ছে একটা এনার্জি লেভেল আর n2 হচ্ছে একটা এনার্জি লেভেল। এখন n1 আর n2 এনার্জি লেভেলের মধ্যে যে এনার্জির যে তফাৎ, এনার্জির যে পার্থক্য সেটা দাঁড়াচ্ছে ডেলি ইকুয়াল টু, আমরা একদিকে যেমন জানি এইচ নিউ, ডেলি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এই এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে। তাহলে এই এক্সপ্রেশনটা দাঁড়ালো, তাহলে আমি এখানে n1 এর ভ্যালু দেখাতে পারি 1 আর n2 এর ভ্যালু দেখাতে পারি কিন্তু এখানে ইনফিনিটি। তাহলে যদি আমি এখানে n2 এর ভ্যালু যদি ইনফিনিটিভ লাগি তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা হয়ে যাচ্ছে 1। তাহলে এই ভ্যালুটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমি আয়োনাইজেশন পোটেনশিয়ালে যে ভ্যালু সেটা পেয়ে যাবো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো আমি বসিয়েছি 2 বসিয়েছি, পায়ের জায়গায় পায়ের ভ্যালু বসিয়েছি, m মানে ইলেকট্রনের মাসের ক্ষেত্রে ভ্যালু বসিয়ে 9.108 × 10⁻²8 এইভাবে ভ্যালুগুলো বসিয়ে গেছি। তো আলটিমেটলি দাঁড়ালো কিনা আয়োনাইজেশন পোটেনশিয়াল যেটা দাঁড়ালো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সেটা দাঁড়ালো হচ্ছে কত, 13.54 ইলেকট্রন ভোল্ট। এবার আমরা বোরের তত্ত্ব প্রয়োগ করে এবং রিডবার্গ যে সমীকরণ ছিল এম্পিরিক্যাল ফর্মুলা সেটার সাহায্যে আমরা হাইড্রোজেন অ্যাটমের যে অ্যাটমিক স্পেকট্রা দেখতে পাই তার ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য ক্যালকুলেট করার চেষ্টা করব। তাহলে দেখো এটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণ কি বলছে, এই যে এক্সপ্রেশনটা দিয়েছে নিউ বার ইকুয়াল টু RH 1/n1² - 1/n2²। এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা রিডবার্গ সমীকরণ। এবার আমরা ধরে নিই যে হাইড্রোজেন অ্যাটমের তৃতীয় কক্ষ থেকে অর্থাৎ থার্ড অরবিট থেকে 2 অরবিটে কি করছে, একটা ইলেকট্রন আসছে, তার ফলে যে শক্তি বিকিরণ করছে তার তরঙ্গদৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা ল্যামডা। এবার তাহলে সমীকরণে দেখো আমি তাহলে নিউ বার এটা হচ্ছে ওয়েভ নাম্বার, তার জায়গায় আমি 1/λ বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা ল্যামডা ক্যালকুলেট করার চেষ্টা করছি। কখন না, যখন হাইড্রোজেন অ্যাটমে যে ইলেকট্রনটা রয়েছে তখন থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে আসে, তখন তার যে শক্তি বিকিরণ করে তার তরঙ্গদৈর্ঘ্যটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি। তার তরঙ্গদৈর্ঘ্যটা ফাইনালি দাঁড়াচ্ছে 6564.7 আমস্ট্রং। তাহলে এই তরঙ্গদৈর্ঘ্যটা দাঁড়াচ্ছে। তাহলে আমরা জানি হাইড্রোজেন অ্যাটমিক স্পেকট্রায় কি হয় না, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের কিন্তু আমরা লাইন স্পেকট্রা দেখতে পাই। তাহলে দেখো এখানে যে লাইন স্পেকট্রাটা দেখতে পেলাম তার তরঙ্গদৈর্ঘ্য দাঁড়াচ্ছে এইটা। এবং আমরা জানি যে দৃশ্যমান আলোর ক্ষেত্রে যে লাইন স্পেকট্রাটা থাকে তার তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ হয় 4000 আমস্ট্রং থেকে 8000 আমস্ট্রং। তাহলে এটা হচ্ছে যে ভিজিবল লাইট তার যে রেঞ্জ, আর ভিজিবল লাইট আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বামার, তাই সিরিজটাকে আমরা বলছি বামার সিরিজ। তাহলে এখানে যে আমরা স্পেকট্রাল লাইনটা পেলাম সেটা হচ্ছে বামার সিরিজের লাইন এবং তার তরঙ্গদৈর্ঘ্য দেওয়া হলো 6564.7 আমস্ট্রং।